আমি প্রথমেই একটা সমস্যার কথা বলে শুরু করি, সেটা হচ্ছে আপনারা ভারতে খেলাফত আন্দোলনের নাম শুনেছেন। 1919 থেকে 1924 পর্যন্ত যে আন্দোলন চলেছিল, খেলাফত আন্দোলনের মূল প্রবক্তা ছিলেন মোহাম্মদ আলী জওহর। মোহাম্মদ আলী জওহরকে একবার দাওয়াত দেওয়া হয়েছিল একটা ইসলামিক কলেজে বক্তৃতা দেবেন। প্রিন্সিপাল তাকে দাওয়াত দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে কতক্ষণ কথা বলবো। প্রিন্সিপাল বলেছেন আপনার জন্য টাইম কি, আসেন, আপনার যতক্ষণ কথা বলার মানুষ শুনবে। তিনি বলেন না ভাই শুনেন, যদি আপনি বলেন যে আমি 1 ঘন্টা বক্তৃতা দেব, তাইলে আমার 15 দিনের প্রিপারেশনের টাইম দিতে হবে। আর যদি বলেন কোনো টাইম নাই, তাইলে আমি এখনই চলে আসবো। আমার সমস্যা হচ্ছে মোহাম্মদ আলী জওহরের মতো। আমারও যদি বলে আপনার কোনো টাইম নাই, আমি এখন চলে যাব। যদি বলেন 45 মিনিটে শেষ করতে হবে, এইটা আমার জন্য বড় মুশকিল। কারণ কি, আমি তো হচ্ছে ওয়াইজ, এর টাইম থাকে না, টাইমের কোনো সেন্স থাকে না। তো আশা করি আপনারা আমাকে মনে করিয়ে দেবেন টাইমের বিষয়টা। তো যাই হোক, আমাকে যে সময়টা দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে বলা হয়েছে যে বাংলাদেশের রাজনীতি, বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে ইসলামপন্থী যে ধারাটা আছে, ইসলামপন্থী ধারা বলতে আমি এখানে আর আকিদাগত বা আইডিওলজিক্যাল কোনো পার্থক্য করছি না। ধরেন যারা ইসলামকে একটা প্রজেক্ট হিসাবে, একটা রাজনৈতিক প্রজেক্ট হিসাবে মাঠে রাজনীতি করেন, এই পুরো ধারাকে আমি বোঝাচ্ছি। তো তাদের যে চ্যালেঞ্জগুলা, এবং সেই চ্যালেঞ্জগুলা কোন কোন মতবাদের আলোকে তারা আমাদেরকে 3টা মতবাদ দিয়েছেন: বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতা। 3টাই আমাদের 72-এর সংবিধানের 4 মূলনীতির মধ্যে 3টা আছে, আপনারা সবাই জানেন। যারা সংবিধান পড়েন নাই একবার একটু দেখে নেবেন, প্রথম ভাগ দ্বিতীয় ভাগ দেখলেই হবে। কারণ সংবিধান অনেক প্রয়োজনীয় একটা বিষয়, বাংলাদেশ নিয়ে কথা বলার জন্য অ্যাটলিস্ট সংবিধান সম্পর্কে কিছুটা ধারণা থাকা প্রয়োজন আমি মনে করি। আচ্ছা যাই হোক, আমরা একটা উদাহরণ দিয়ে শুরু করি, ছোট্ট একটা প্রশ্ন। আমরা পরীক্ষা দেই, যদি পরীক্ষা বিষয়টা আমার কাছে সখ্ত নাপছন্দ একটা জিনিস, আমি শুধুমাত্র কবরের পরীক্ষা দিতে চাই, আর কোনো পরীক্ষা দিতে চাই না, কিন্তু তবুও দুনিয়াতে দিতে হয়। আমি অনেক চিন্তা করেছি পরীক্ষা কেন দিতে হয়। আমি দেখলাম আমার ছোটো ভাই, আপনারা অনেকে এহসানকে অনেকে চিনেন, সে পরীক্ষা দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কিসের পরীক্ষা দিচ্ছে, সে বললো ইসলামের ইতিহাস। আমরা তোর যে বয়স, এখন তো ইতিহাস লেখার কথা, তুই কি ইতিহাসের পরীক্ষা দিচ্ছিস? তো পরীক্ষার পদ্ধতিটা, কিন্তু পরীক্ষা কেন দেওয়া দরকার? কারণ হচ্ছে যারা আপনাকে সার্টিফিকেট দেবে, ধরেন রাষ্ট্র আপনার পড়াশোনার দায়িত্ব নিয়েছে, আপনি সার্টিফিকেট দেবে, তো বুঝবে কীভাবে আপনি কোন পর্যায়ে আছেন? যেমন আপনি ক্লাস 5-এ পড়েন, হয়তো আপনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কিন্তু তবুও রাষ্ট্রের কিছু সেট কাঠামো আছে যেগুলোতে আপনাকে ফিট হতে হবে। তাইলে রাষ্ট্র আপনাকে একটা পর্যায়ের সার্টিফিকেট দেবে, যাও তুমি এইচএসসি পাস করেছ। তো এইভাবে ইসলামপন্থীদের রাজনীতিকে বাংলাদেশে পরিচালনা করতে হলে কিছু ঐতিহাসিক প্রশ্নের মীমাংসা করা, কিছু ফিলোসফিক্যাল প্রশ্নের, দার্শনিক প্রশ্নের মীমাংসা করা খুবই প্রয়োজন। কী জন্য প্রয়োজন? কারণ হচ্ছে একটা কথা বলেছিলেন এরিস্টটল সম্ভবত, বা প্লেটো, মেমোরি দুর্বল হয়ে গেছে, সবসময় ইয়াদ করতে পারে না, কে যে বলেছিলেন যে দোজ হু টেল দ্য স্টোরিজ রুল দ্য সোসাইটি। যারা গল্প বলে তারা সমাজকে শাসন করে। সমস্যা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে ইসলামপন্থীদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এদের কাছে কোনো অকাট্য শক্ত গল্প নাই। মনসুর একটা কথা চমৎকার বলেছেন। আমি মনসুর বলছি কারণ সে আমার বয়সে ছোটো, লেখাপড়ায় জুনিয়র। ঢাকা ইউনিভার্সিটিতে আমরা একসাথেই ছিলাম, কিন্তু সে আমার চেয়ে 1-2 বছরের জুনিয়র হবে হয়তো। যেটি বলছিলাম যে তিনি বলেছেন যে ইসলামকে একটা প্রজেক্ট হিসাবে দাঁড় করানো। তিনি সৈয়দ আহমদ শহীদ বেল্লভী রহমতুল্লাহি আলাইহির উদাহরণ দিয়েছেন, পারফেক্ট উদাহরণ। তো ইসলামকে একটা প্রজেক্ট হিসাবে দাঁড় করানোর জন্য আপনাকে প্রথমে বুঝতে হবে যে ইসলাম হাওয়ার মধ্যে ভেসে থাকা কিছু নয়, আপনিই তো ইসলাম। আমি যখন রাজনীতির কথা বলবো, তখন সারা পৃথিবী থেকে আমাকে একটু পার্টিকুলার হয়ে বাংলাদেশের পরিপ্রেক্ষিতটা চিন্তা করতে হবে। আমি তো রাজনীতি বাংলাদেশেই করছি, তাই না? হোয়াইট হাউস দখল করার তো আপাতত আমার কোনো চিন্তা নাই। বাংলাদেশের এই যে ভূখণ্ড, এই ভূখণ্ডের জনগণ, এদের একটা ইতিহাস আছে না, একটা ঐতিহ্য, একটা সভ্যতা, সব কিছুই আছে। এবং আমরা জানি এই ইতিহাস একেবারে শুরু থেকে ইসলামের ইতিহাস ছিল না। ইসলামের আগে এখানে প্রথমে পাল বংশ এখানে রাজত্ব করেছে, এরপরে সেন বংশ, এরপরে মুসলমানরা এসেছেন। দীর্ঘদিনের ইতিহাস। পৃথিবীতে প্রায় 28 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা যদি বলি যে বাঙালি কারা, যারা বাংলা ভাষায় কথা বলে তারাই বাঙালি, তার মানে 28 কোটি বাঙালি আছে। আপাতত রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি এই সম্মানটা দিচ্ছি যে তিনি যেটা বলেছেন আমরা মেনে নিলাম। ওকে, তাইলে 28 কোটি বাঙালি মানুষ একটা জাতি হিসাবে যদি নিজেকে কল্পনা করে,
যে জাতি কিভাবে তৈরি হয়। আমি কিছু আলতু ফালতু কথা বলতেছি, পরে এগুলা আমি মিলাবো একসাথে, তখন আপনি বুঝতে পারবেন। আপাতত একটু বিরক্ত হয়ে শুনে নেন। তো একটা জাতি কিভাবে তৈরি হয়? জাতি তৈরি হওয়ার বিভিন্ন উপাদান আছে। ধর্ম দ্বারা জাতি তৈরি হয়, ভাষার দ্বারা তৈরি হয়, ভৌগোলিক একসাথে থাকার দ্বারা তৈরি হয়, অনেক কিছু। কিন্তু এগুলা হচ্ছে উপাদান। এইগুলা নিজেরা একটা জাতিকে তৈরি করতে পারে না। জাতি তৈরি হয় একটা ইচ্ছার মাধ্যমে। কিছু মানুষ যখন বলে যে আমরা একটা জাতি হব, তখন থেকে তারা জাতি। এছাড়া উপাদান যদি একই হয়, তবুও জাতি তৈরি হতে পারবে না যদি না তারা নিজেদেরকে একটা জাতি মনে করে। এই তখন দেখবেন আমেরিকার সংবিধান কিভাবে শুরু হয়েছে, উই হোল্ড দিস ট্রুথ টু বি সেলফ এভিডেন্ট দ্যাট অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল। আমরা এই সত্যকে স্বীকার করছি যে সব মানুষকে একইভাবে সৃষ্টি করা হচ্ছে। আমরা কারা? আমরা হচ্ছে আমেরিকায় যারা থাকে তারা। তারা তো নিজেদেরকে আমরা বলেছে। তার মানে কি? তারা নিজেরা নিজেদেরকে একটা অথরিটির জায়গায় রেখে এটা সত্যায়ন করছে যে আমরা এই সংবিধান তৈরি করলাম, দেশ তৈরি করলাম। মানে কি? তারা ইচ্ছা প্রকাশ করেছে যে আমরা একটা জাতি হিসাবে আবির্ভূত হব। একইভাবে বাংলাদেশের সংবিধানে দেখেন, আমরা বাংলাদেশের জনগণ 1971 সালে এই করিয়া সেই করিয়া জাতি আছে না? তো আমরা, এই যে আমরা কথাটার মধ্যে অনেক বড় কিছু লুকায়িত আছে, যে আমরা নিজেদেরকে একটা জাতি হিসাবে দুনিয়াতে উপস্থাপন করার ইচ্ছা পোষণ করেছি। তো এইভাবে এই যে বাঙালি জাতি, যেহেতু আমরা বাংলাদেশের মানুষ, বাঙালি বাংলাদেশি এগুলো নিয়ে আমি তর্কে যেতে চাই না। ধরেন আপাতত বাঙালি বলছি আমি বাঙালি বলতে শুধুমাত্র ওই যে আওয়ামী লীগ যাদেরকে বাঙালি বলে এই সেন্সে বাঙালি বলছি না। ধরেন 28 কোটি মানুষের কথা বলছি, অথবা বাংলাদেশে যারা থাকে এদের কথাই বলছি। তো এই জাতির একটা ইতিহাস রয়েছে। এই ইতিহাসের মধ্যে আপনার গল্পকে ফিট করা, এই ইতিহাসের গল্পকে আপনার ভাষায় বলা, এটা খুবই জরুরি। না বললে কি হবে, এই দেশে আপনি ইরিলেভেন্ট হয়ে যাবেন, অপ্রাসঙ্গিক। আপনার রাজনীতিটা সবসময় দ্বিতীয় শ্রেণীর রাজনীতি হয়ে থাকবে। আমি মাঝে মধ্যে আমার লেখালেখিতে এই কথাটা প্রায় ইউজ করি যে বাংলাদেশে ইসলামী রাজনীতি এখনও একটা দ্বিতীয় শ্রেণীর রাজনীতি হয়ে রয়ে গেছে। তো অনেকে অবজেকশন দিয়েছেন যে দ্বিতীয় শ্রেণীর রাজনীতি বলে আমি টিটকারি কেন করছি। এর কারণটা হচ্ছে, আপনি যখন একটা জাতির ইতিহাসের মূল গল্পগুলোকে আপনার নিজের ভাষায় বলতে পারবেন না, তখন আপনি জাতি কেন আপনার পরিবারের মধ্যে ইরিলেভেন্ট হয়ে যাবেন। উদাহরণস্বরূপ, আপনার পরিবারের 5 জন সদস্য, আপনার আব্বা অসুস্থ হয়ে গেলেন, আপনারা 3 ভাই, আপনার মা বাবা। তো 2 ভাই আপনার আব্বাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করছেন, আপনি খামাখা কিছুই করতেছেন না, বাড়িতে বসে আছেন। এরপরে যখন 10 বছর পরে আপনার আব্বার এই অসুস্থতার গল্প বলা হবে, সেই গল্পে আপনার কোনো স্থান নাই, কারণ আপনি তখন কিছুই করেন নাই। তো সমস্যা হচ্ছে কি, পরিবারের মধ্যেই আপনি নিজেকে একটু অপ্রাসঙ্গিক করে ফেললেন। এরকম 10টা ঘটনা, উদাহরণস্বরূপ আপনার আম্মার একবার অ্যাক্সিডেন্ট হয়েছে, ভাইয়ের একবার অ্যাক্সিডেন্ট হয়েছে, বাকি পরিবারের সদস্যরা তাকে নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, আপনি কিছুই করতেছেন না। অথবা করলেও আপনি যে করছেন সেটা কাউকে বলছেন না, অ্যাটলিস্ট পরিবারের মানুষ জানে না। তখন কি হবে, এই পরিবারের গল্প যখন বলা হবে যে এই পরিবারের 5 জন সদস্য ছিলেন, এক বাবা, এক মা আর 3 পুত্র, 2 পুত্রের কাহিনী বলা হবে, 1 পুত্রের কাহিনী থাকবেই না, কারণ আপনি আপনার কাহিনীটা কখনো বলার চেষ্টাই করেন নাই। আপনি ওই পরিবারের যাত্রা নিজেকে ফিট করেন নাই। আমাদের মুসলমানদের সমস্যা না, কিন্তু দেশের ইসলামী রাজনীতি যারা করেন তাদের একটা সমস্যা হচ্ছে, বাংলাদেশের গল্পগুলোকে আমরা নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে পারি নাই। এই হচ্ছে আমার ভূমিকা। এখন আসেন একটা একটা করে। প্রথমে আসেন বাঙালি জাতীয়তাবাদের বিষয়টা। বাঙালি জাতীয়তাবাদ আমাদের ইতিহাসে বিশাল একটা যাত্রায় কখনোই খুব রিলেভেন্ট কোনো প্রশ্ন ছিল না, অ্যাটলিস্ট মুসলমানদের জন্য। এমনকি 1947 সালের স্বাধীনতার পরে, আমি 1947 সালকে স্বাধীনতা বলি, অনেকেই আবার দেশ ভাগ বলেন, আমি কখনো দেশ ভাগ বলি না, এটা স্বাধীনতা। আমরা বাংলাদেশেরই পাকিস্তান তৈরি করেছিলাম হিন্দুদের আগ্রাসন থেকে এই জাতিকে, মুসলিম জাতিকে রক্ষা করার জন্য। তো আমি মোহাম্মদ আলী জিন্নাহর এই প্রজেক্টে বিশ্বাসও করি। পরবর্তীতে আমরা চিন্তা করেছি যে পাকিস্তান যে স্বপ্ন নিয়ে আমরা তৈরি করেছিলাম, সেই স্বপ্নটা আমাদের ঠিকমতো পূরণ হচ্ছে না, এজন্য আমরা সেপারেট হয়ে গেছি, এটা ভিন্ন কথা। কিন্তু আমি 47কে ধারণ করি। এখন 47 থেকে নিয়ে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়া পর্যন্ত এই পুরো সময়টুকুতে বাঙালি জাতীয়তাবাদ কখনোই বাঙালি এই মুসলিম জাতির একটা চেতনা হিসাবে আবির্ভূত হয় নাই। আমি 1947 থেকে 1971 পর্যন্ত বাঙালি জাতির, মানে বাংলাদেশের এই যে জনগণের যত রাজনৈতিক আন্দোলন, সবগুলো আন্দোলনের ব্যাপারে পড়ালেখা করে দেখেছি যে এখানে না ধর্মনিরপেক্ষতা, না বাঙালি জাতীয়তাবাদ, না সমাজতন্ত্র, যেটা আমাদের সংবিধানের অন্যতম একটা উসুল, এগুলো কখনোই আমাদের এখানে রিলেভেন্ট কোনো ইস্যুই ছিল না। এগুলা শেখ মুজিবুর রহমান নিয়ে এসেছেন ভারত থেকে, ভারত এনেছে সোভিয়েত ইউনিয়ন থেকে। আর আমরা কি করেছি, স্বাধীনতার পরে আমাদের দেশ
বিজয় হয়েছে 1971 সালে 16ই ডিসেম্বর। আমরা চিন্তা করেছি যে দুনিয়ার কোনো জাতি তো 1 বছরের মধ্যে সংবিধান লিখতে পারে না, সময় তো লাগে সংবিধান লিখতে, আমরা 1 বছরের মধ্যে লিখে দেখিয়ে দেব। সংবিধান কমিটি প্রদান করা হয়েছে ডক্টর কামাল হোসেনকে, যার সংবিধান সম্পর্কে কোনো আইডিয়া বিশেষ ছিল না। তো তিনি কি করেছেন, 33টা বৈঠক করে ওই সোভিয়েত ইউনিয়ন আর ভারত থেকে কিছু কপি পেস্ট করে আমাদের একটা সংবিধান দাঁড় করিয়ে দিয়েছেন। ভারতের সংবিধান অনেক ভালো, ভারতের সংবিধান এরকম হয় না, ভারতের সংবিধান ভারত থেকেই উঠে এসেছে। ভারতের সংবিধানের প্রবক্তা যিনি আম্বেদকর, তিনি জীবনে অনেক কিছু দেখে বড় হয়েছেন, এই জন্য তাদের সংবিধানের মধ্যে তাদের জাতিগত যে চেতনা সেটা একটা প্রতিফলন আছে, আমাদের সংবিধানের মধ্যে নাই। আমাদের মুক্তিযুদ্ধের সময় বলা হতো যে আমরা 3টা উদ্দেশ্যকে সামনে রেখে, আদর্শকে সামনে রেখে মুক্তিযুদ্ধ করছি। এটা হচ্ছে সাম্য, এটা মানবিক মর্যাদা, আর এটা হচ্ছে সামাজিক ন্যায় বিচার। অথচ এই 3টা কথা আমাদের পুরো সংবিধানে খুঁজে পাওয়া যায় না। সংবিধানে কি খুঁজে পাওয়া যায়? 4টা জিনিস। বাঙালি জাতীয়তাবাদ, মানে জাতীয়তাবাদ আর কি, জাতীয়তাবাদ বলতে তো অবশ্যই পাকিস্তানি জাতীয়তাবাদ নয়, বাঙালি জাতীয়তাবাদ। আরটা হচ্ছে গণতন্ত্র, আরটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা, আরটা হচ্ছে সমাজতন্ত্র। আমি প্রশ্ন করি, সমাজতন্ত্র কোন কালে বাংলাদেশের মুসলমানদের একটা আদর্শ ছিল? জীবনেও তো আমরা পাইনি। আমাদের এই জাতির ইতিহাস তো কৃষক শ্রমিকদের ইতিহাস এবং ব্যবসায়ীদের ইতিহাস। ভারতীয় উপমহাদেশের মধ্যে সবচেয়ে সমৃদ্ধশালী এলাকা ছিল বাঙ্গাল এলাকা, যেখান থেকে মনসুর কিছুটা টাচ করেছেন, যেখান থেকে ইংরেজরা এত বেশি লুণ্ঠন করেছে। তো সমাজতান্ত্রিক রাষ্ট্র তো এরকম হয় না, আমরা অনেকটা পুঁজিবাদী রাষ্ট্র ছিলাম বলা যায়, বা পুঁজিবাদী এলাকা ছিল, সেখানে সমাজতন্ত্রকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তো এই যে এই কথাগুলো, বাঙালি জাতীয়তাবাদ বলেন, সমাজতন্ত্র বলেন, ধর্মনিরপেক্ষতা বলেন, এগুলো বাংলাদেশের মুসলমানদের জন্য কখনোই কোনো আদর্শ ছিল না। কিন্তু আমাদের 72 সংবিধানে এগুলো ঢুকানো হয়েছে। এবং আমাদের সবচেয়ে বড় যে ভুলটা হয়েছে, আমাদের মহান মুক্তিযুদ্ধকে আমরা শুধুমাত্র আওয়ামী লীগের হাতে ছেড়ে দিয়েছি। এটা তোমাদের সম্পত্তি। তো আওয়ামী লীগ আমাদেরকে মুক্তিযুদ্ধের কাহিনী যেভাবে শুনিয়েছে, আমরা সেভাবেই শুনেছি। কাহিনীটা খুব গুরুত্বপূর্ণ। ধরেন উদাহরণস্বরূপ আমি বললাম যে একটা ফ্যাক্ট, কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছেন, ক্রিস্টোফার কলম্বাস আপনারা চিনেন, আমেরিকা আবিষ্কার করেছেন। এইটা একটা ফ্যাক্ট, এটা একটা সত্য কথা, কোনো ভুল নেই। কিন্তু এই কথাকে কে কীভাবে বলে তার উপর নির্ভর করে যে সে কোন জায়গায় দাঁড়িয়ে আছে। উদাহরণস্বরূপ আপনি যদি ইউরোপিয়ানদেরকে জিজ্ঞেস করেন যে কলম্বাসের আমেরিকা আবিষ্কার সম্পর্কে তুমি কি বলো, তো তারা বলবে যে কলম্বাস একজন স্বপ্নবান নাবিক ছিলেন, তিনি অনেক প্রতিকূলতা পার হয়ে আমেরিকার মতো একটা আটলান্টিক মহাসাগরের ওই পারে একটা দেশ আমাদের জন্য নতুন একটা পৃথিবী আবিষ্কার করেছেন। আবার কলম্বাস যাদেরকে হত্যা করে আমেরিকাকে দখল করেছেন, রেড ইন্ডিয়ান, এদেরকে যদি জিজ্ঞেস করেন ভাই কলম্বাস কি ছিল, তারা বলবে এটা ডাকাত ছিল। কাহিনী সেম, কিন্তু গল্পের ধরনটা দুইটা। দেখেন, একটা জাতির মুক্তিযোদ্ধা আরেক জাতির টেরোরিস্ট, তাই না? আপনি ফিলিস্তিনের হামাসকে আমরা মুক্তিযোদ্ধা মনে করি, কিন্তু ইসরায়েল মনে করে টেরোরিস্ট। তো পৃথিবীটা, এই গল্পগুলো পৃথিবীতে ফ্যাক্ট থেকেও জরুরি হচ্ছে সেই ফ্যাক্টকে কে বয়ান করছে এবং কোন জায়গা থেকে বয়ান করছে। বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, এটা একটা ফ্যাক্ট। 1971 সালের যুদ্ধকে আপনি অস্বীকার করতে পারবেন না, যুদ্ধ তো হয়েছিল ভাই, নিশ্চিত। কিন্তু সেই যুদ্ধকে কে কীভাবে বয়ান করে? আওয়ামী লীগ আমাদেরকে শিখিয়েছে যে 1947 সালে ধর্মের ভিত্তিতে ভারত ভাগ হয়েছিল। আমি আওয়ামী লীগের গল্পটা বলছি, আপনি আওয়ামী লীগের ওয়েবসাইটে গেলে এগুলো দেখতে পাবেন। আওয়ামী লীগের ওয়েবসাইটে সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে আওয়ামী লীগের বাঙালি গল্প, যেটা শুরু হয় শেখ মুজিবুর রহমান থেকে। মনে হচ্ছে এর আগে আর পৃথিবীতে কোনো বাঙালি ছিল না। এটা আওয়ামী লীগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি দেখেন গিয়ে, মানে পুরো বাঙালি জাতির যে গল্পটা সেটা শেখ মুজিবুর রহমান থেকে শুরু হয়। শেখ মুজিবুর রহমান অবশ্যই বাঙালি জাতির একজন বড় নেতা ছিলেন, কিন্তু শেখ মুজিবুর রহমানের আগেও পরেও অনেক বড় বড় নেতা ছিলেন যাদের তেমন কোনো কদর অ্যাটলিস্ট আওয়ামী লীগের বয়ানের মধ্যে পাওয়া যায় না। তো আওয়ামী লীগ আমাদেরকে যে গল্প শুনিয়েছে, আওয়ামী লীগ বলতে আমি শুধু রাজনৈতিক আওয়ামী লীগকে বোঝাচ্ছি না, আমি আরেকটু বড় করে বললে বাংলাদেশের যে সাংস্কৃতিক অভিজাত শ্রেণী, যারা আমাদের মিডিয়াকে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে, আমাদের প্রশাসনকে, ইভেন আমাদের মিলিটারিকে, সব কিছুকে নিয়ন্ত্রণ করে, এই যে এস্টাবলিশমেন্ট, এরা আমাদেরকে যে গল্পটা শুনিয়েছে যে বাঙালি জাতির মধ্যে ধর্মনিরপেক্ষতার আদর্শ ছিল। কিন্তু পাকিস্তান তো ধর্মনিরপেক্ষ ছিল না, ছিল ইসলামী রাষ্ট্র, বা ইসলামী রাষ্ট্র হওয়ার চেষ্টা করেছে। এই জন্য বাঙালি জাতি তাদের বাঙালিয়ানা এই যে চেতনা, এইটার ভিত্তিতে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তৈরি করার জন্য 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে। অথচ কথাটা পুরোপুরি ফলস, এরকম কোনো কিছুই কখনো ছিল না। বরং আমরা ইতিহাসে পাই যে বাঙালি জাতির মধ্যে, এই পুরো ইতিহাসের মধ্যে আপনি চমৎকার ইসলামী চেতনার একটা জাগরণ বারে বারে দেখতে পাবেন। উদাহরণস্বরূপ আমার কাছে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে সৈয়দ আহমদ শাহিদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি, যার জন্ম হয়েছিল ভারতের বর্তমান উত্তরপ্রদেশের রায়বেরেলিতে, এবং তিনি
সেখানেই বলা হয়েছেন। পরবর্তীতে দিল্লি হয়ে পুরো ভারতবর্ষ তিনি সফর করেছেন এবং তিনি যুদ্ধ করেছেন বর্তমান পাকিস্তানের কাশ্মীরের বালাকুট এলাকায়, ওটা তো বর্তমান পাকিস্তানের পরে। তো তিনি উত্তর ভারতের মানুষ, অথচ 1920 সালে তিনি হজে যাওয়ার আগে কলকাতায় এসেছিলেন এবং সেখানে বাঙালি আলিম সমাজের মধ্যে প্রায় 10,000 মানুষ সৈয়দ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহির হাতে বায়াত দিয়েছিলেন। এটা বড় আশ্চর্য বিষয়। তার মানে হচ্ছে আমরা বাঙালিরা সৈয়দ আহমদ বেল্লভীর সাথে সরাসরি যুক্ত, শুধুমাত্র কোনো ইমাজিনারি কোনো প্রজেক্টের মাধ্যমে না, অ্যাকচুয়ালি আমরা যুক্ত। এবং সৈয়দ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহির বরেণ্য খলিফাদের মধ্যে অনেকেই ছিলেন এই বাংলা, বিহার, উড়িষ্যা অঞ্চলের। উদাহরণস্বরূপ আপনি মীর নিসার আলী তিতুমিরকে চিনেন, তিতুমির আমাদের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীর সেনানী। আপনারা নূর মোহাম্মদ নিজামপুরীকে চিনেন, আপনারা কারামত আলী জৌনপুরীকে চিনেন, যদিও কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি এবং বা এরা ছাড়া সৈয়দ আহমদ বেল্লভীর আরও অনেক খলিফা ছিলেন, কিন্তু অনেক বড় বড় খলিফা যারা পরবর্তীতে বাংলা, বিহার, উড়িষ্যা অঞ্চলে দিনের খেদমত করেছেন। তো দেখেন বাঙালি মুসলমান কোন স্বার্থে, কি ইচ্ছায়, কোন কারণে উত্তর ভারতের একটা ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হবে। এখানে তাদের কি, তার মানে বোঝা যায় যে বাঙালি মুসলমানের মধ্যে একটা ইসলামী চেতনা ছিল বলেই তো সৈয়দ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহির সাথে হাতে হাত মিলিয়েছে। এরপরে দেখেন ফরায়েজি আন্দোলন, যদিও ফরায়েজি আন্দোলনটা একটা ধর্মীয় আন্দোলন হিসাবে শুরু হয়েছিল, কিন্তু ফরায়েজি আন্দোলনটা পরবর্তীতে এত জনপ্রিয়তা লাভ করেছে এজন্য যে হিন্দু জমিদারদের দ্বারা যে বাঙালি কৃষকরা, মুসলিম কৃষকরা নির্যাতিত ছিলেন, এদের জন্য সেই নির্যাতনকে প্রতিবাদ করার একটা বড় মিডিয়াম হয়ে গিয়েছিল, একটা প্ল্যাটফর্ম হয়ে গিয়েছিল ফরায়েজি আন্দোলন। অর্থাৎ ইসলামকে একটা প্রজেক্ট হিসাবে তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের হাতিয়ার মনে করে তারা প্রতিবাদ করেছিলেন হিন্দু জমিদারদের বিরুদ্ধে। তো ফরায়েজি আন্দোলনের মতো একটা ইসলামী আন্দোলন, হ্যাঁ ইসলামী আন্দোলন বলতে এটা কতটুকু ইসলামী ছিল সেটা নিয়ে কথাবার্তা থাকতে পারে, কিন্তু একটা আন্দোলন এটাকে বাঙালি মুসলমান বা এই এলাকার মুসলমানরা ওন করেছিল। এরপরে 1919 সাল থেকে 1924 সাল পর্যন্ত ছিল খেলাফত আন্দোলন। খেলাফত আন্দোলন হয়েছিল কোন জায়গায়? দিল্লিতে। মানে মোহাম্মদ আলী জওহর এরা তো উত্তর ভারতের মানুষ, অথচ হাজারে হাজারে, আপনি বাংলা মিডিয়া পাবেন, হাজারে হাজারে বাংলাদেশ বাংলা এলাকার আলিম উলামা সরাসরি খেলাফত আন্দোলনে গিয়ে যুক্ত হয়েছিলেন। কি দরকার আমাদের? তার মানে আমাদের মধ্যে একটা ইসলামী, আমাদের মধ্যে শুধুমাত্র এলাকাভিত্তিক বাঙালি চেতনা নয়, বরং একটা ইসলামী গ্লোবাল ইসলামী চেতনা ছিল বলেই তো খেলাফত আন্দোলনে গিয়ে আমরা শুরু করেছি। নাহলে খেলাফতের সাথে আমাদের সম্পর্ক কি? বাংলা এলাকা কখনো তার উসমানী খেলাফতের অধীনে ছিল না, অথবা উসমানী খেলাফত পড়লেও আমাদের কিছু না, থাকলেও আমাদের কিছু না। উসমানী খেলাফতের সাথে শুধুমাত্র আমাদের ইসলামের সম্পর্ক, আর তো কিছু না। আমরা তো তার্কিস মানুষ নই। এরপরে 1906 সালে ঢাকায় বাংলাদেশের এই বাংলা এলাকার, বাংলাদেশ বলতে তখন তো বাংলাদেশ হয় নাই, বাংলার নেতৃবৃন্দ পাকিস্তান সৃষ্টির লক্ষ্যে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিলেন। মুসলিম লীগ কোন জায়গায় প্রতিষ্ঠা করেছিল? ঢাকায়। কে করেছিল? বাংলাদেশের নেতৃবৃন্দ। এই যে নওয়াব সলিমুল্লাহ এলাকার, এরা তো আমাদের এলাকার মানুষ। তো আশ্চর্য বিষয় হচ্ছে যে বাঙালি মুসলমানরাই কিন্তু পাকিস্তান সৃষ্টি করেছিল। এবং এটা আমি শুধু বলি নাই, এটা জিজ্ঞেস করা হয়েছিল সম্ভবত আইয়ুব খান বা জুলফিকার আলী ভুট্টোকে, কাউকে, যে বাংলা এলাকা আপনাদের থেকে আলাদা হবে কিনা। তিনি বলেছে তারা তো মেজরিটি কখনো আলাদা হয়? আলাদা তো হয় মাইনরিটি। তো পাকিস্তানের মানুষ ছিল মাইনরিটি, আমরা ছিলাম পাকিস্তানের মেজরিটি, বাংলা এলাকার মানুষ। তবুও আমরা আলাদা হয়েছি সেটা ভিন্ন কথা, কিন্তু আমাদের মধ্যে যে পাকিস্তান তৈরিতে আমাদের একটা অনেক বড় রুল ছিল। কী জন্য ছিল? আমরা পাকিস্তান দিয়ে করবোটা কি? একটাই সম্পর্ক, সেটা তো ইসলামের সম্পর্ক, আর তো কিছু না। এরপরে ধরেন এই পুরো বিষয়টা যদি আপনি চিন্তা করেন, তাহলে এই পুরো জায়গায় আমরা বাঙালি মুসলমানদের মধ্যে বাঙালি জাতীয়তাবাদের কোনো উন্মেষ খুঁজে পাই না। তাহলে বাঙালি জাতীয়তাবাদটা আসছে কোন জায়গায়? এখানে একটু ইতিহাস বলা প্রয়োজন। বাঙালি জাতীয়তাবাদটা সম্পূর্ণ হিন্দুয়ানি একটা প্রজেক্ট। হিন্দুয়ানিও না, হিন্দুয়ানি বললে কম হবে, হিন্দুত্ববাদী একটা প্রজেক্ট। আপনি শুনে হয়তো অনেক সময় চমকে যাবেন যে কথা কি বলছেন। আপনি হয়তো জানেন না যে 19বিংশ শতাব্দীর শুরু থেকে 20 শতাব্দী পর্যন্ত প্রায় ধরেন 200 বছর বা এর থেকে একটু কম সময় ধরে এই বাংলা এলাকার হিন্দুদের মধ্যে একটা পুনর্জাগরণ আন্দোলন হয়েছিল। এটার নাম হচ্ছে বেঙ্গল হিন্দু রেনেসা। আজকে গিয়ে কষ্ট করে এটা সম্পর্কে একটু পড়ে দেখবেন, লম্বা করে বলার সুযোগ নাই। বেঙ্গল হিন্দু রেনেসা বা এটাকে বেঙ্গল রেনেসাও বলা হয়। রেনেসা বুঝেন তো, পুনর্জাগরণ। এটা হয়েছিল ইউরোপের আদলে, ইউরোপে যে রেনেসা হয়েছিল এর আদলে। ওই সময় কি করেছেন, বাংলার কবি সাহিত্যিক যারা মোস্টলি কি প্রায় সবাই হিন্দু, এরা হিন্দুত্ব চেতনাকে, হিন্দুত্ববাদের চেতনাকে একটা সাংস্কৃতিক এবং রাজনৈতিক শক্তি হিসাবে দাঁড় করানোর তীব্র প্রচেষ্টা করেছেন। এবং এই পুরো হিন্দুত্ববাদী প্রজেক্টের মূল পুরোধা ছিলেন
আপনাদের সবার প্রিয় সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র হচ্ছেন দ্য ফাদার অফ হিন্দুত্ব। হিন্দুত্ববাদী যে রাজনীতি বর্তমানে নরেন্দ্র মোদী করছে, এই হিন্দুত্ববাদী রাজনীতির আব্বা হুজুর বা দাদা হুজুর ছিলেন কে? এই বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্র তার বইতে এমন কোনো গালি তিনি জানতেন না যেটা তিনি মুসলমানদেরকে দেন নেই। মানে যা ইচ্ছা গালি দিয়েছেন, জবন, নেড়ে, মেচ্ছ, পাপিষ্ট, দুরাত্মা, নরপিশাচ বলেছেন মুসলমানদেরকে তিনি। তার একটা বইয়ে তিনি লিখেছিলেন যে এমন দিন কখন আসিবে যখন আমরা মসজিদ ভাঙ্গিয়া রাধা মাধবের মন্দির গড়িব। তো এর মানে তো যখন 1992 সালে যে বাবরি মসজিদ ভাঙ্গা হয়েছিল, এর চিন্তা তো অনেক আগ থেকেই ছিল, তাই না? বঙ্কিমচন্দ্র তো বঙ্কিমচন্দ্র কট্টর হিন্দুত্ববাদী, এবং বঙ্কিমচন্দ্র বলেছেন যে 1871 সম্ভবত এই এলাকায় প্রথম আদমশুমারি হয়। আদমশুমারি দেখে তিনি চমকে উঠেন, কারণ কি অর্ধেকের বেশি মুসলমান। তিনি বললেন, হায় রে হায়, হাতে তো মুসলমান আসলো কীভাবে? আমি তো মনে করেছি আমাদের কিছু চাকর বাকর মুসলমান, আর তো মুসলমান নেই, এখন দেখি অর্ধেক মুসলমান। এরপরে তিনি যেটা লিখেছেন তার প্রবন্ধ আমি পড়েছি। তিনি বলেছেন যে এখন বাঙালি বুদ্ধিজীবীদের মূল কাজ হচ্ছে এত মানুষ মুসলমান হলো কীভাবে, এটা নিয়ে চিন্তা করা। আচ্ছা, আপনি বলেন ঠিক আছে বঙ্কিমচন্দ্র গেল। আপনাদের অতি প্রিয়, আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু মোটেও কম নয়। একইভাবে হিন্দুত্বপন্থী ছিলেন। হ্যাঁ, একটু সফিস্টিকেটেড, এতটা না, এতটা নগ্ন হয়ে তিনি সামনে আসেন নাই। বাট রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু হেন কোনো চেষ্টা করেন নাই যে মুসলমানদেরকে তিনি ছোটো দেখানোর এবং হিন্দুত্বের প্রজেক্টটাকে তিনি বড় করে দেখানোর। তারা যেটা চেষ্টা করেছেন যে বাঙালি যে না শব্দটা আর হিন্দুত্ব যে শব্দটা, এগুলোকে একসাথে করে ফেলার, এইটার সাথে করেছেন তারা যথেষ্ট। রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক লেখায় আপনি পাবেন, অথবা কিছু ভালো ভালো আর্টিকেল আছে। আপনি রবীন্দ্রনাথ ঠাকুর ইসলাম বিদ্বেষ বা এই টাইপের কিছু লিখে আপনি গুগলে সার্চ করেন বাংলা ভাষায়, দেখবেন অনেকগুলো ভালো ভালো আর্টিকেল আপনি পেয়ে গেছেন। এগুলো নিয়ে আমার লম্বা করে বলার কিছু নেই। বাট রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের পরে 1905 সালে বঙ্গভঙ্গ হলো, তাই না? আর 1911 সালে রদ হলো। তো বঙ্গভঙ্গের পরে রবীন্দ্রনাথ ঠাকুর যে হিন্দুত্ববাদের এটা চেতনা নিয়ে সামনে এসেছেন এবং তিনি যে লেখালেখিগুলো করেছেন হিন্দুত্ববাদের পক্ষে এবং মুসলমানদের বিপক্ষে, সেটা অনস্বীকার্য। সেটা আপনি অস্বীকার করে আজকে কুল পাবেন না। আজকে তো সব কিছু ইন্টারনেটে আছে আমাদের চোখের সামনে। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর এতটুকু পর্যন্ত এগিয়ে গিয়েছিলেন যে তিনি একসময় ভারতে শুধুমাত্র একটা ধর্মেরই কল্পনা করেছিলেন, হিন্দুর। এবং তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বুদ্ধি ছিল, তিনি মুসলমানদেরকে ওই ইয়ের মতো গালাগালি করেন নাই, বঙ্কিমচন্দ্রের মতো। তিনি চিন্তা করেছেন যে মুসলমানদেরকে মুসলমান হিসাবে স্বীকারই না করতে। এটা হচ্ছে আপনাকে আমি ধরেন আপনাকে আমি ছুরি দিয়ে আঘাত করলাম না, আপনাকে আমি গুড় দিয়ে আঘাত করলাম। আপনার ডায়াবেটিস, আমি আপনাকে প্রচুর গুড় খাইয়ে দিলাম মায়া করে, মারা যাবেন, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুর এই চেষ্টাটা করেছেন কিছুটা। অর্থাৎ তিনি কি করেছেন ধরেন, তিনি বলেছেন যে মুসলমান কারা? মুসলমান হচ্ছে হিন্দু, শুধুমাত্র তাদের উপাসনার ধরনটা আলাদা। অথচ হিন্দুর সাথে কি আপনার সম্পর্ক এতটুকুই? উপাসনার ধরন আলাদা না, হিন্দুর জগৎ আলাদা, আপনার জগৎ আলাদা, তাই না? সম্পূর্ণ ওয়ার্ল্ড ভিউ আমাদের আলাদা। অথচ রবীন্দ্রনাথ ঠাকুর কী করেছেন? আমাদেরকে মুসলমান তিনি স্বীকারই করেন নাই। তিনি বলছেন না, এরা হিন্দু, এদের ইবাদতের ধরনটা আলাদা, আর কিচ্ছু না। এরপরে আপনার বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ একজন লেখক, যার লেখা পড়ে বাঙালি মেয়েরা অনেক চোখের পানি ফেলেছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বর্তমান হিন্দু মুসলিম সমস্যা বলে নামে একটা প্রবন্ধ লিখেছিলেন 1926 সালে। সেখানে তিনি মুসলমানদেরকে নারীর সতীত্বহরণকারী, লুণ্ঠনকারী, এই টাইপের নামে তিনি পরিচয় করিয়ে দিয়েছেন মুসলমানদেরকে। শরৎচন্দ্র, অদ্ভুত বিষয় যে শরৎচন্দ্র এরকম লিখতে পারেন, এটা অনেকেই বিশ্বাস করতে রাজি নয়। কিন্তু তার প্রবন্ধ এখনও গুগলে আছে, আপনি সার্চ দিয়ে দেখতে পারবেন। এটা কোনো লুকানো কোনো কথা আমি বলছি না। এরপরে বাংলাদেশ মানে পুরো বেঙ্গল এলাকার শ্রেষ্ঠ একজন রসায়ন বিজ্ঞানী ছিলেন স্যার আশুতোষ মুখার্জি। স্যার আশুতোষ মুখার্জি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতার জন্য যে কমিটি করা হয়েছিল এর সভাপতি ছিলেন, এবং তিনি এতটুকু কট্টর হিন্দু ছিলেন। আপনারা কাজী মুতাহার হোসেনের নাম শুনেছেন? অনেক বড় বিজ্ঞানী বাংলাদেশে। কাজী মুতাহার হোসেন অনার্স শেষ করার পরে মাস্টার্সে ভর্তি হবেন রসায়ন বিজ্ঞানে, কিন্তু তার একটা লাগবে, ওই যে প্রশংসাপত্র। এই প্রশংসাপত্র দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন প্রফেসর ছিলেন শুধুমাত্র ডক্টর আশুতোষ মুখার্জি। ডক্টর আশুতোষ মুখার্জি কাজী মুতাহার হোসেনকে প্রশংসাপত্র দেন নাই, বলেছেন আমি কোনো মুসলমানকে প্রশংসাপত্র দেব না। এই জন্য কাজী মুতাহার হোসেন রসায়ন পড়তে পারেননি, পরবর্তীতে এসে পড়েছেন, পরিসংখ্যান পড়েছেন। অথচ তিনি রসায়ন পড়তে পারতেন। এরপরে বাংলার শ্রেষ্ঠতম দুজন ভাষাবিদকে যদি আমি বলি, একজন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আরেকজন সবাইকে আমরা চিনি সুনীতি কুমার চট্টোপাধ্যায়, কঠোর ইসলাম বিদ্বেষী ছিলেন। এরপরে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর এবং বাংলার ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ একজন ইতিহাসবিদ আর সি মজুমদার, রমেশচন্দ্র মজুমদার, কঠিন হিন্দু। আমি তার একটা বই পড়েছি, আমার
পিএইচডি প্রপোজাল যখন লিখি, আমার একটা প্রয়োজন ছিল, তার একটা বই, পুরো বই তো পড়ি নাই, বিশাল লম্বা কয়েকটা খণ্ডের বই। তো তিনি বাংলা এই এলাকার ইতিহাস লিখেছেন, মুসলমানদের ইতিহাসকে বিকৃত করার কোনো চেষ্টা তিনি বাদ রাখেন নাই ভদ্রলোক। তো এই প্রজেক্টগুলা কি হলো, সফলতার দিকে যাচ্ছিল। হঠাৎ করে তারা দেখতে পারলো 1906 সালে ঢাকায় মুসলিম লীগ গঠন হয়ে গেছে। তারা বললো, খাইছে রে, এই মুসলমানরা ছিল প্রথমে আমাদের চাকর বাকর, এরপরে হয়ে গেল সংখ্যাগুরু আমাদের থেকে বেশি। এখন দেখি তারা তাদের রাজনৈতিক একটা চিন্তাও আছে। আমরা মনে করছিলাম আমাদের কোনো রাজনৈতিক চিন্তা এখন থেকে আছে। তারা তার মুসলমানদের অধিকারের জন্য একটা সংগঠন বানিয়ে ফেলেছে, মুসলিম লীগ। এরপরে তারা দেখলো যে মুসলমানরা খেলাফত আন্দোলনে যোগ দিয়ে দিয়েছে। এরপরে দেখলো 1940-এর সময় থেকে পাকিস্তান আন্দোলন নামে আন্দোলন শুরু হয়েছে। এবং পাকিস্তান আন্দোলনের স্লোগান কী ছিল, যে পাকিস্তান কা মতলব ক্যা, লা ইলাহা ইল্লাল্লাহ। পাকিস্তানের অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আমরা লা ইলাহা ইল্লাল্লাহর জন্য পাকিস্তান তৈরি করছি। এই যে প্রচণ্ড ধাক্কা খেলো তারা, এই বাঙালি হিন্দু জমিদার শ্রেণী, জমিদার বলতে খালি অর্থনৈতিক জমিদার নয়, চিন্তাগত জমিদার যারা, রাজনৈতিক সাংস্কৃতিক এলিট শ্রেণী যারা, প্রচণ্ডভাবে ধাক্কা খেলো। কাহিনী কি, এরা তো আমাদের চাকর বাকর ছিল, আজ কি মাথার উপরে উঠে যাবে? এরপর থেকে তারা যে সাম্প্রদায়িক, প্রচণ্ড সাম্প্রদায়িক রাজনীতি তারা শুরু করেছিল 1947 পর্যন্ত। আপনারা একজন গবেষকের নাম হয়তো শুনেন না, জয়া চ্যাটার্জি। জয়া চ্যাটার্জির একটা বই আছে, দ্য বেঙ্গল ডিভাইডেড, না নয়, শুধু বেঙ্গল ডিভাইডেড। তিনি দেখিয়েছেন, এই বেঙ্গল ডিভাইডেড বইটা আমার পড়া আছে, তিনি দেখিয়েছেন যে ভারতে যে হিন্দু শ্রেণী ছিল, ভারত বলতে আমি বলছি বাংলা এলাকায়, এটাকে বলা হতো ভদ্রলোক, এর নাম ছিল ভদ্রলোক। তো ভদ্রলোকরা তৎকালীন যুগে মুসলমানদেরকে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না দেওয়ার জন্য, বাধা দেওয়ার জন্য কি পরিমাণ সাম্প্রদায়িক এবং মিথ্যা রাজনীতির আশ্রয় নিয়েছিল, জয়া চ্যাটার্জি সবই বলে দিয়েছেন তার বেঙ্গল ডিভাইডেড বইতে। তো এরপরেও তারা আটকাইতে পারে দেয়, 1947 সালে হয়ে যায় পাকিস্তান। এখন কি হলো, কালকে পর্যন্ত আপনি ছিলেন জমিদার, আজকে পাকিস্তানে আপনি হয়ে গেছেন সংখ্যালঘু। এটা আপনার জন্য কষ্টকর না? আপনার জন্য অবশ্যই কষ্টকর যে কালকে পর্যন্ত ভারতে হিন্দুরা ছিল সংখ্যাগুরু, মুসলমানরা ছিল সংখ্যালঘু, আজ হয়ে গেছে পাকিস্তানে এই মুসলমান কৃষক শ্রমিকরা হয়ে গেছে সংখ্যাগুরু, আর হিন্দুরা হয়ে গেছে সংখ্যালঘু। দেখুন, সংখ্যালঘু হওয়া অবস্থায় পাকিস্তানের মতো একটা ইসলামী রাষ্ট্র, পাকিস্তান ইসলামী রাষ্ট্র কিনা সেটা নিয়ে অনেক ডিবেট আছে। আমি পাকিস্তানকে ইসলামী রাষ্ট্র বলছি, তারা নিজেদেরকে ইসলামী রাষ্ট্র দাবি করে, এই জন্য আমি স্বীকৃতি দিচ্ছি না যে পাকিস্তান ইসলামী রাষ্ট্র কি অন ইসলামিক রাষ্ট্র, এটা অন্য আলোচনা। কিন্তু এই পাকিস্তান রাষ্ট্রে যখন তারা সংখ্যালঘু হয়ে গেল, তখন ভারতের একটা প্রফেসর আছেন ওয়েস্ট বেঙ্গলে, ইংরেজির প্রফেসর, ফেসবুকে তার লেখার টেকা মাঝে মাঝে আমি পড়ি, আর নামটা এই মুহূর্তে মনে আসছে না, কি জানি নাম। তিনি লিখেছিলেন কথাটা, আমার মনে আছে, যে যখন আমরা সংখ্যালঘু হয়ে গেলাম, আমরা বুঝতে পারলাম যে আর হিন্দুত্ব শব্দ ব্যবহার করা সম্ভব নয়। তখন থেকে আমরা এর পরিবর্তে বাঙালি শব্দ ব্যবহার করা শুরু করলাম। এটাই হচ্ছে আপনার ওই হিন্দুত্ববাদী প্রজেক্টের একটা সফিস্টিকেটেড, একটা ভদ্র ভার্সন। মানে আমি সাইকেল গেঞ্জি পরে এখানে না এসে কুর্তা পরে এসেছি, ভেতরে সাইকেল গেঞ্জি ঠিকই আছে আমার। এইটাই তারা বাদ দেয় নাই, ওই প্রজেক্টেই আছে, কিন্তু এই প্রজেক্টটাকে একটু সফিস্টিকেটেড ভার্সনে 1947-এর পরে নিয়ে আসা হয়েছে, ওইটাই বাঙালি জাতীয়তাবাদ হিসাবে উপরে এসে। এবার আমি বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী নই, এটা খুবই জরুরি। জাতীয়তাবাদ এক ধরনের, আপনারা ইসলামিক মানে পরিভাষায় আপনারা এটাকে বলেন তাকফির বলেন না, যে অন্যকে কাফির বলা। তো জাতীয়তাবাদ এক ধরনের তাকফির করে যে আমি বাঙালি আর তুমি হচ্ছে ইন্ডিয়ান, পাকিস্তানি, আফগান, তার মানে জাতি হিসাবে আমি উপরে, তুমি একটু নিচে। এটার ধারণা দিয়েছিল জার্মানরা। আপনারা জার্মান ফিলোসফার ফ্রেডরিক নিটশের নাম শুনেছেন? নিটশে একটা মানুষের ধারণা করেছিলেন যে মানুষটা সবার চেয়ে উপরে, যে মানুষটা হবে জার্মান, সে হবে সাদা, সে তার মধ্যে এই কোয়ালিটি থাকবে। এই মানুষের নাম তিনি, এই মানুষ আসলে তো এরকম কেউ নাই, তিনি একটা কল্পনার মানুষ সাজিয়েছিলেন যে জার্মানরা কতটুকু উপরে এবং জার্মানরা সবার চেয়ে কতটুকু শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ মানুষের নাম তিনি দিয়েছিলেন উবারম্যানস। উবারম্যান শব্দটা জার্মান শব্দ, অর্থ হচ্ছে সুপারম্যান বা সুপারম্যানের উপরের ম্যান। আর পরবর্তীতে নাৎসি জার্মানি, হিটলার, এরা এসে বলেছিল যে আমরা উবারম্যানস, বাকি সবাইকে, বাকি হচ্ছে উন্টারম্যানস। উন্টারম্যানস মানে অপমানব, মানুষের নিচের শ্রেণী। আজকে সেম আদর্শ আপনি দেখবেন ইসরায়েলের মধ্যে। ইসরায়েলিরা ফিলিস্তিনিদেরকে কি বলে? হিউম্যান অ্যানিমেলস, মানে মানুষরূপী পশু। তো মানবাধিকার দুনিয়াতে আছে, আমি না করছি না, কিন্তু আছে মানুষের জন্য, আর তারা আপনাকে মানুষই মনে করে না।
এটা হচ্ছে প্রবলেম। বুঝতে পেরেছেন? ইউরোপে যখন মানবাধিকারের ধারণা স্পষ্ট হয়েছিল, উনি জন স্টুয়ার্ট মিল বা ইত্যাদির কথা বলেছেন, লিবারালিজমের কথা বলেছেন, এগুলো সবই ঠিক আছে। তারা বলেছিল যে মানুষের মানবাধিকার দিতে হবে। মানুষ কারা? সাদা যারা, তারা এই আমাদের গুলাম যারা ছিল ভারতীয় কালো ও কত শ্যামলা, আমাদের গুলাম যারা ছিল আফ্রিকান কালো, এদের আবার কিসের অধিকার? এটা মানুষের অধিকারই না, এটা মানবাধিকারই না। আশ্চর্য বিষয়, যে সকল মানুষ নিজের হাতে আমেরিকার সংবিধানে লিখেছেন যে প্রত্যেকটা মানুষ সমান, সেই আমেরিকার ফাউন্ডিং ফাদার যারা, তারা আফ্রিকা থেকে মানুষকে দাস বানিয়ে বন্দি করে নিয়ে আমেরিকা কাজ করিয়েছেন অনেক বছর পর্যন্ত। দাসপ্রথা 1855 পর্যন্ত না 45 পর্যন্ত আমেরিকা ছিল। আমেরিকার প্রতিষ্ঠা হওয়ারও প্রায় 60-70 বছর পর্যন্ত দাসপ্রথা আমেরিকায় লিগাল ছিল। অথচ সংবিধানে কি লেখা আছে? সব মানুষ সমান। তার মানে কি? তার মানে সব মানুষ সমান বাবা, কিন্তু তুমি তো মানুষ নও। এই সেম জিনিসটা জাতীয়তাবাদ আপনাকে অতি মানুষ ভাবতে শেখায় আর অন্যকে অপমানুষ ভাবতে শেখায়। অথচ ইসলাম আপনাকে যেটা ধারণা দেয়, ইসলাম আপনাকে কখনো কৌম বলে নাই। পুরো কোরআন শরীফে কখনো পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কখনো কৌম বলেছেন? কৌম বলে না, উম্মাহ বলেছেন। উম্মাহ হচ্ছে বহু জাতের মানুষ, বহু জাতির মানুষ, বহু স্থান, বহু কাল, বহু ধরন, বহু রং, বহু বর্ণ, বহু ভাষা, সব কিছু নিয়ে সব কিছুকে একটা আদর্শের ভিত্তিতে এক জায়গায় জড়ো করা একটা বিশাল মানুষের সম্মিলন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উম্মার ধারণা দিয়ে গিয়েছেন, জাতীয়তাবাদের ধারণা দেন নাই। এজন্য আমি বাঙালি, কোনো সন্দেহ নাই, আমি বাঙালি। একজন বাঙালি মানুষের যে খাসলত আছে, আমার সে খাসলত আছে। আমি দুপুরে খেয়ে ঘুমাতে পছন্দ করি, কারণ কি বাঙালি মানুষ দুপুরে খেয়ে ঘুমায়। আমি লুঙ্গি পরি, বাঙালি মানুষ লুঙ্গি পরে। আমি মাছ ভাত খাই, শুটকি খেতে পছন্দ করি, কারণ এটা বাঙালির খাদ্য। আমি নিজেকে অবশ্যই আফগান বা পার্সি বলবো না, কিন্তু এই বাঙালি হওয়াটা আমার কোনো চয়েস নয়। আমার মা বাপ বাঙালি, আমি বাই চান্স বাঙালি হয়ে গেছি, এটা আমার কোনো, আমি বেছে নেই নাই। কিন্তু ইসলাম আমি বেছে নিয়েছি। আমি চাইলে আজকে জার্মান হতে পারবো না, যতই জার্মান পাসপোর্ট আমার থাকুক না কেন, আমি জার্মান হতে পারবো না, কারণ আমার মা বাপ জার্মান নয়, আমার শরীরে জার্মান রক্ত নেই। কিন্তু আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আমি চাইলে আজকে ধর্ম পরিবর্তন করতে পারবো না? পারবো। তো আমি যে ইসলামকে গ্রহণ করেছি, আমি যে এই উম্মতের চেতনাকে গ্রহণ করেছি, আমি যে মিল্লাতে ইব্রাহিমের সভ্যতায় নিজেকে শরিক করেছি, আমি যে নিজেকে ইব্রাহিমী সভ্যতার একজন মানুষ মনে করি, সেটাকে আমি গ্রহণ করেছি। বাঙালিত্বকে আমি গ্রহণ করি না, ওইটা বাই চান্স আমার উপরে চলে এসেছে। এই জন্য আমি বাঙালি জাতীয়তাবাদ বা পার্সে কোনো জাতীয়তাবাদে বিশ্বাসী নই। জাতীয়তাবাদ হচ্ছে অন্যকে ছোট করার একটা হাতিয়ার ছাড়া কিছুই নয়। 2 নম্বর আসেন আমাদের, আমি আর খুব বেশি লম্বা করবো না, আর 10 মিনিট সর্বোচ্চ। আর এখন আসেন, একটা টপিক গেল বাঙালি জাতীয়তাবাদ, এখন আসেন দ্বিতীয় টপিকে। 2টা টপিক নিয়ে কথা বলবো, 3টা নিয়ে কথা বলার সময় নেই। হ্যাঁ, মাইক অসুবিধা করছে? ঠিক আছে এখন। আচ্ছা, 2 নম্বর আসেন আমাদের ধর্মনিরপেক্ষতা। এই ধর্মনিরপেক্ষতার যে চেতনা, সেটা আপনি 1947 সালের আগে বাঙালি হিন্দু বা মুসলমানের মধ্যে কখনো পাবেন না, দরকারই ছিল না, তাই না? এমনকি ওই যে কে জানি RSS এর প্রশ্ন করেছেন, আপনাকে দেখতে পাচ্ছি যে RSS এর যে প্রজেক্টের কথা, RSS তৈরি হয়েছিল একটা রিঅ্যাকশনারি মুভমেন্ট হিসাবে 1925 সালে। কারণ কি, ভারতে একটা খুব জোরালো মুসলিম আন্দোলন শুরু হয়েছিল। কে শুরু করেছিলেন? আল্লামা ইনায়াতুল্লাহ মাশরিকি। নামে খুব আল্লামা, আসলে তিনি আলিম টালিম কিছু নন, এমনি নাম তার আল্লামা হয়ে গেছে। তো ইনায়াতুল্লাহ মাশরিকি একজন খুব খেয়ালি মানুষ ছিলেন। অর্থাৎ একটা মানুষ আছে না যে জুসের মধ্যে চলে, ওই টাইপের। তিনি একটা দল গঠন করেছিলেন, নাম ছিল খাকসার মুভমেন্ট। এগুলো পরে দেখবেন, খাকসার মুভমেন্ট। এরা কী করতো? খাকি ড্রেস পরতো, হাতে থাকতো বেলচা। বেলচা নিয়ে পুরো ভারত উপমহাদেশ তারা একবারে মানে তুলপাড় করে রেখে দিয়েছিল। তো এই যে মুসলমানদের মধ্যে একটা শক্তিশালী সামরিক চেতনা জাগ্রত হওয়া দেখে হিন্দুরা চিন্তা করলো যে এরা যদি এইভাবে রাজনৈতিক এবং সামরিকভাবে উত্থান ঘটায়, ভারতে তো হিন্দুই থাকবে না। এই জন্য এই রিয়াকশন হিসাবে তারা হিন্দুত্ব প্রজেক্টে গ্রহণ করেছিল। এই হিন্দুত্ব প্রজেক্টের নাম হচ্ছে RSS, যার রাজনৈতিক ফন্ট হচ্ছে বিজেপি, তাদেরকে আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন। এইগুলো সবই এক সূত্রে গাথা। তো ধর্মনিরপেক্ষতা দেখি না কোন জায়গায় ধর্মনিরপেক্ষতা। ভারতের হিন্দুরা কট্টর হিন্দুত্ববাদী ছিল সবসময়, এবং মুসলমানদের মধ্যেও ইসলামের চেতনা ছিল। আমি মুসলমানদেরকে ধর্মনিরপেক্ষতা বলবো না। যে বাঙালি মুসলমানরা
উত্তর ভারতের এক ব্যক্তি সৈয়দ আহমদ শহীদ বেল্লবীর আন্দোলনে শরিক হওয়ার জন্য তার হাতে বায়াত দিয়ে দিলেন। এরা তো নিশ্চয়ই ইসলামী চেতনা ধারণ করেন, নইলে তো খালি বাঙালি চেতনা ধারণ করলে তো সৈয়দ আহমদ বেল্লবী তো আমার কি, তার সাথে আমার কিসের সম্পর্ক? কিন্তু উত্তর ভারতের মানুষ, তার মানে ইসলামী চেতনা ভালোভাবেই ছিল। তো ধর্মনিরপেক্ষতা আসলো কোন জায়গা থেকে? ওই যে হিন্দুত্ব প্রজেক্ট চেঞ্জ হয়ে বাঙালি প্রজেক্টে চলে আসলো, এই ট্রান্সফরমেশনের মধ্যে কোনো একটা জায়গায় লুকিয়ে আছে ধর্মনিরপেক্ষতা, আর কিছু না। ধর্মনিরপেক্ষতা নিয়ে আমি খুব লম্বা কথা এখন বলবো না, 4 বছর পরে বলবো। আমার পিএইচডির অন্যতম বড় একটা টপিক হচ্ছে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা বলতে ধর্মনিরপেক্ষতা অনেক ধরনের হয়। আমার টপিকের একটা বড় অংশ হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিক এবং সামাজিক কালচারে এই যে সেকুলারিজমের যে আইডিয়াটাকে কীভাবে গ্রহণ করা হয়েছে, কখন গ্রহণ করা হয়েছে, এটাকে রাজনীতিতে কীভাবে নিয়ে আসা হয়েছে, কোন জায়গা থেকে আনা হয়েছে, কীভাবে এটাকে ম্যানিপুলেট করা হয়েছে, কীভাবে কার উপরে কখন চড়া করা হয়েছে, এইগুলো আমার একটা বড় মানে পিএইচডি প্রজেক্টের হাফ ধরেন এটা। আর হাফ হচ্ছে যে বাংলাদেশে ইসলামী রাজনীতির যারা সামাজিক রাজনীতিক যে দলগুলো বা নেতৃবৃন্দ বা গোষ্ঠী বা গ্রুপ বা ঘরানা আছেন, এরা সেকুলারিজমকে কীভাবে কন্টেস্ট করেন, কীভাবে চ্যালেঞ্জ করেন, কতটুকু করতে পারেন, এই দুইটা মিলিয়ে আমার পুরো পিএইচডি মাত্র শুরু করেছি, এখনও তেমন কোনো কাজই করে নেই। তো এই জন্য সেকুলারিজম নিয়ে বা ধর্মনিরপেক্ষতা নিয়ে আমি খুব বেশি কথা বলবো না, শুধু একটা টাচ দিলাম। ওই যে হিন্দুত্বের প্রজেক্টটা 1947-এর পরে বাঙালি প্রজেক্টে পরিবর্তন হয়েছে, তখন তারা বলেছে যে ধর্মভিত্তিক রাষ্ট্র তো উচিত না, রাষ্ট্র হওয়া উচিত ধর্মনিরপেক্ষ। তো এইটা আগে মনে ছিল না? যখন পাকিস্তান তৈরি হয়ে গেল, তোমরা সংখ্যালঘু হয়ে গেলে, তখন তোমাদের মনে হলো রাষ্ট্র হওয়া উচিত ধর্মনিরপেক্ষ। এটা আগে মনে ছিল না? যখন জয়া চ্যাটার্জি তার বইয়ে বেঙ্গল ডিভাইডেড বইয়ে দেখিয়েছেন যে হিন্দুরা 1920 সালের পর থেকে 47 পর্যন্ত যে পরিমাণ সাম্প্রদায়িক রাজনীতি করেছে শুধু পাকিস্তান হওয়াকে বিরত রাখার জন্য, পাকিস্তান হতে না দেওয়ার জন্য, তখন কি মনে ছিল না যে এই ধর্মনিরপেক্ষতার কথা? এটা এসেছে পরে, আর এইটা পরবর্তীতে আমাদের কালচারাল এলিটরা গ্রহণ করেছেন এই ধর্মনিরপেক্ষতার বয়ানটা। দেখবেন 47 থেকে 71 পর্যন্ত যে বাঙালি হিন্দু লেখকরা লেখালেখি করেছেন, তাদের লেখার মধ্যে বঙ্কিমচন্দ্রের মতো এরকম কট্টর হিন্দুত্ববাদ পাবেন না আপনি, বরং এর জায়গায় একটা সফিস্টিকেটেড, কারণ তারা তো তখন সংখ্যালঘু, তখন এসেছে কি ধর্মনিরপেক্ষতা, যে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, এই থাকবে না, সেই থাকবে না। অথচ পৃথিবীর কট্টর থেকে কট্টর সেকুলার রাষ্ট্রেও ধর্মের একটা শক্তিশালী ঐতিহাসিক অবস্থান আছে। উদাহরণস্বরূপ ফ্রান্স, জার্মানি, এরা মোটেও ধার্মিক রাষ্ট্র নয়, এরা সম্পূর্ণ সেকুলার রাষ্ট্র। কিন্তু আপনি আজকে জার্মানি বা ফ্রান্সের সংস্কৃতি এবং আইন, এই দুটাকে একটু পড়ালেখা করে দেখবেন জার্মান আইন, ফ্রেঞ্চ আইন যেগুলা, এগুলা মোস্টলি ইহুদি বা খ্রিস্টান সভ্যতার যে টেক্সট বুক আছে এখান থেকেই মূলত নেওয়া হয়েছে। কারণ কোনো না কোনো জায়গা থেকে তো আইন আনতে হবে, হাওয়া থেকে তো আপনার উপর তার ওহী নাজিল হয় না, তো কোনো না কোনো জায়গা থেকে তো আনতে হবে। আনা হয়েছে কোন জায়গা থেকে? ওই বাইবেল থেকে, খ্রিস্টান টেক্সট থেকে, ইহুদি টেক্সট থেকে, জুডাইও খ্রিস্টান যে সিভিলাইজেশন, এখান থেকে। কিন্তু এগুলো নিয়ে আসার পরে এখান থেকে ধর্মের নামটা মুছে ফেলা হয়েছে, আইনটা রয়ে গেছে, সংস্কৃতি সভ্যতা রয়ে গেছে। জার্মানিতে ক্রিসমাসের সময় ছুটি হয়, ঈদের সময় ছুটি হয় না। ভাই, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, তার ঈদের সময় ছুটি হওয়া উচিত ছিল না? পূজার সময় ছুটি হয় না, দিওয়ালি বা হোলির সময় ছুটি হয় না। কারণ কি? কারণ জার্মানরা আজকেও নিজেদেরকে খ্রিস্টানই মনে করে। যতই ধর্মনিরপেক্ষ বলুক না কেন, তারা নিজেদেরকে খ্রিস্টানই মনে করে, তারা নিজেদেরকে জুডাইও খ্রিস্টিয়ান সভ্যতার উত্তরাধিকারী মনে করে। আর আমাদেরকে বারবার পড়ানো হয়েছে, বিশেষ করে গত 15 বছর আমাদেরকে বারবার পড়ানো হয়েছে যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বাংলাদেশ। এবং বাংলাদেশের একজন মন্ত্রী বলেছিলেন সংসদে দাঁড়িয়ে, আমার এখন মনে আছে, লাকুম দিন হুকুম ওলিয়া দিন, অর্থ হচ্ছে রাষ্ট্রের কোনো ধর্ম নাই, ধর্মের কোনো রাজনীতি নাই, এটার অর্থ নাকি ধর্মের কোনো রাজনীতি নেই। এই সকল আউলফল কথা কেন শোনানো হয়েছে আমাদেরকে? কারণ হচ্ছে আমাদের দেশের রাজনীতিকে যারা নিয়ন্ত্রণ করেছেন গত 15 বছর, তারা ওই হিন্দুত্ববাদী প্রজেক্ট, যেটা পরবর্তীতে বাঙালি প্রজেক্টে পরিবর্তন হয়েছিল, সেই প্রজেক্টের বাকিয়াতুস সালেহাত, মানে রেমনেন্স আর কি, যারা এখনো পর্যন্ত কোনোমতে টিকে আছেন। তো যাক, 24-এর গণঅভ্যুত্থান হয়েছে, বাংলাদেশ থেকে একটা রেজিম পালিয়ে গেছে বলা যায়। কিন্তু পুরোপুরি কি পালিয়ে গেছে? না, আমি তো দেখি ওই রেজিমের লাঠিয়াল বাহিনী যারা, এরা পালিয়ে গেছে, কিন্তু কালচারাল সাংস্কৃতিক বাহিনী যারা, তারা তো এখনও টিকে আছে। এখনও তো বাংলাদেশে ওই শাহবাগের বাংলাদেশই তো চলছে। বিএনপি চেষ্টা করছে কোনো মতে নিজেদেরকে যদি এখানে ফিট করা যায়, ইসলামী দলগুলোও চেষ্টা করছে কোনো মতে এইগুলোর মধ্যে যেন নিজেকে ফিট করা যায়। সমস্যা হচ্ছে বাংলাদেশে
রাজনৈতিক দল হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে যাদের নিজস্ব বয়ান আছে, আর একটা হচ্ছে যাদের নিজস্ব বয়ান নাই। আওয়ামী লীগের নিজস্ব বয়ান আছে, বিএনপির নিজস্ব বয়ান আসলে প্রায় নাই বললেই চলে। বিএনপি হচ্ছে যারা আওয়ামী লীগ করে না তারা বিএনপি, মোস্টলি এরকমই। বিএনপির মানুষ শুনবে, শুনে আমাকে 14 গোষ্ঠী উদ্ধার করবে, কিন্তু এগুলা বলার মতো স্বাধীনতা যদি আমাদের না থাকে তাহলে 24 হয়ে লাভ কি, তাই না? কালকে বিএনপি হয়তো ক্ষমতায় যাবে, আমি প্রায় শিওর। তো গেলে ঠিক আছে যাও, কিন্তু সমালোচনার দরজা তো খোলা থাকতে হবে। আওয়ামী লীগ সমালোচনার দরজা বন্ধ করে দিয়ে মানুষের মধ্যে কী পরিমাণ একটা বিষাক্ত ভাব নিয়ে এসেছে সেটা তো দেখতেই পাচ্ছি আমরা। এই জন্য সমালোচনার দরজা খোলা রাখতে হবে। তো আওয়ামী লীগের নেগেটিভ আছে। কি নেগেটিভ? আওয়ামী লীগ বলে যে আমরা সেই বাঙালি জাতীয়তাবাদ প্রকল্পের ধারক, আমরা এই জাতীয়তাবাদ এবং মুক্তিযুদ্ধের কী নাম, ওই যে ধর্মনিরপেক্ষতার চেতনার উপর ভিত্তি করে আমরা মুক্তিযুদ্ধ করেছি, এবং আসলেই আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। এটা তো অস্বীকার করার কোনো বিষয়, এটা ফ্যাক্ট। কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছিল পুরো বাঙালি জাতির যুদ্ধ হিসাবে, সবাই যুদ্ধে গিয়েছিল, যার যার উদ্দেশ্য ছিল যার যার। অর্থাৎ একজন মানুষ যুদ্ধে গেছে এখান থেকে, আপনার সিলেট থেকে, আপনি এখন তাকে জিজ্ঞেস করে দেখেন, ভাই আপনি কি ধর্মনিরপেক্ষতা আর বাঙালি জাতীয়তাবাদের চেতনা উদ্বুদ্ধ হয়ে গিয়েছিলেন? সে বলবো না, আমি গেছিলাম কারণ পাকিস্তানি একটা সৈন্য এসে আমার দোকানে আক্রমণ করেছিল। দোকান নর্মালি মানুষের এত চেতনা নিয়ে মানুষ কিন্তু ঝগড়া করে না। ঝগড়া করে কিছু, তুই আমাকে মারলি কেন, আমি তোকে মারবো, শেষ খালাস। এটাই মানুষের ঝগড়ার মূল কারণ। তো বাংলাদেশের মানুষ যুদ্ধে গিয়েছিল, আমি মুক্তিযুদ্ধের সমর্থক, আমি বিপক্ষে নয়। কিন্তু মুক্তিযুদ্ধের পরে আওয়ামী লীগ এই যুদ্ধকে সম্পূর্ণ নিজেদের রাজনৈতিক একটা প্রজেক্ট বানিয়ে সম্পূর্ণ এখানে শেখ মুজিবুর রহমানের কৃতিত্বকে বাড়াতে গিয়ে অন্যদের কৃতিত্বকে সম্পূর্ণ প্রায় অস্বীকার। শেখ হাসিনা সরাসরি বলেছেন যে জিয়াউর রহমান নাকি বাংলাদেশে কোনো জায়গায় যুদ্ধ করেন নাই, অথচ জিয়াউর রহমানকে যে মুক্তিযোদ্ধা হিসাবে যে পুরস্কার দেওয়া হচ্ছে সেটা শেখ মুজিবুর রহমানই দিয়েছিলেন। অথচ কারণ কি, যখন আপনি রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চাইবেন বয়ানের ধারা, তখন আপনার শুধু নিজের বয়ান রাখলে হবে না, অন্যের বয়ানকে কাটতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগের যে রাজনৈতিক বয়ান এবং শাহবাগের যে কালচারাল বয়ান, সেটাকে যতক্ষণ না আমরা চ্যালেঞ্জ করতে পারবো, ইসলামী রাজনীতি এই দেশে শক্তিশালী একটা গ্রাউন্ড তৈরি করতে পারবে না। বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় না। এবং আপনারা দেখবেন সবচেয়ে বেশি ধর্ম নিয়ে যারা গবেষণা করে পৃথিবীর মধ্যে যে সংগঠন, তাদের নাম হচ্ছে পিউ রিসার্চ সেন্টার। তাদের গবেষণার আলোকে যে পৃথিবীর সাধারণ জনগণের মধ্যে ধার্মিক মানুষের সংখ্যা যারা সবচেয়ে এগিয়ে যে দেশে, এর মধ্যে বাংলাদেশ একটি। অথচ বাংলাদেশে আজ পর্যন্ত একটাই ইসলামী দল ক্ষমতায় আসলো না। কারণ কি? মানে আমরা প্রচণ্ড ইসলাম প্রিয়, অথচ ভোট দেওয়ার সময় প্রচণ্ড সেকুলার। কাহিনী কি? এটা বাংলাদেশের মানুষের দোষ নয়, এটা হচ্ছে বাংলাদেশের ইসলামী রাজনীতি যারা করেন এরা আমাদের কাছে নতুন কিছু প্রেজেন্ট করতে পারেন নাই। তারা বলতেছেন আওয়ামী লীগ এটা করে দোষ, বিএনপি এটা করে মাইনাস। তুমি কি করতেছো বাবা? তুমি নতুন কি দিবা? ধরেন বিএনপি বলে, বিএনপির রাজনীতি মূলত হচ্ছে তারা উন্নয়নের কথা বলে, যে আমি উন্নয়ন করব। ঠিক আছে, তো উন্নয়নের জন্য যদি ভোট দিতে হয়, আমি বিএনপিকে কেন দেব না, ইসলামী দলকে কেন দেবো? বিএনপি তো উন্নয়ন করতেছে। তারা আমাদের ইসলামী দলের মধ্যে মাঝে মাঝে দেখা যায় যে ইসলামিকভাবে মঙ্গল শোভাযাত্রা পালন করছেন। আচ্ছা, মঙ্গল শোভাযাত্রা যদি পালন করতেই হয়, আমি নাচ গান করে করবো। মঙ্গল শোভাযাত্রা আমি কেন দূরত পড়ে করবো? কারণ কি আমার? বুঝলেন আপনি কথাটা? আমি যদি মুক্তিযুদ্ধের চেতনার জন্য ভোট দিতে হয়, তাহলে ওয়াই নট আওয়ামী লীগ, ওয়াই এনি আদার পার্টিস? মানে আর দরকার আছে আমার মুক্তিযুদ্ধের মেইন চেতনা তো আওয়ামী লীগকে তো ধারণ করে, এটা তো অস্বীকার করতে পারবেন না। তো মুক্তিযুদ্ধের জন্য যদি ভোট দিতে হয়, তাহলে আওয়ামী লীগকে কেন দেবো না, কেন আমি অন্য দলকে দেবো? ইসলামী রাজনীতিবিদদের জন্য 24 পরবর্তী সবচেয়ে বড় জরুরি বিষয় হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা। আমরা কারা? আমরা কি মানে আশ্চর্য বিষয়, আমরা বলি আমরা বাঙালি নই। অফকোর্স আমরা বাঙালি, নৃতাত্ত্বিক এবং ভাষাভিত্তিক দিক থেকে আমরা বাঙালি। কিছু করার নেই এখানে। আপনার মা বাপ বাঙালি না, আপনি বাঙালি, কিছু সারাদিন অস্বীকার করলে কিছু যায় আসে না। আপনি যদি বলেন না আমি ইথিওপিয়ান, কেউ মানবে না ভাই, তো এসে স্বীকার করেন। হ্যাঁ, আমি বাঙালিয়ানাকে একটা জাতীয়তাবাদ হিসাবে দেখতে রাজি নই। হ্যাঁ, আমি আমার ভাষা বাংলা, আমার খাদ্যাভ্যাস বাংলা, আমার পোশাক বাংলা ইত্যাদি, ঠিক আছে, আমি বাংলাকে ওন করি, কিন্তু ওন করি আমার জাতি হিসাবে, আমার রাষ্ট্র হিসাবে। এটাকে ইজম বাদ হিসাবে প্রেজেন্ট করতে আমি রাজি নই। দ্বিতীয়ত হচ্ছে মুক্তিযুদ্ধকে আমি ওন করি, অফকোর্স করি, আমার বাংলাদেশকে আমি ওন করি। আজকের দিনে বাংলাদেশের মধ্যে থাকে কিন্তু বাংলাদেশকে স্বীকার করে দেয় এরকম মানুষ পাবেন? জীবনে পাবেন না। খামোখা আজকের যুগে মানুষকে হুদাই রাজাকার বলা হয়। রাজাকার যে সময় ছিল, রাজাকারতে কেউ না কেউ ছিল, তা আমি অস্বীকার করছি না। কিন্তু আজকের যুগে এসে বাংলাদেশে ইসলামী রাজনীতি করুক, সেকুলার রাজনীতি করুক, অথবা রাজনীতি নাই করুক, প্রত্যেকটা মানুষ বাংলাদেশকে নিজের দেশ হিসাবে মানে। আমরা আমাদের দেশকে ভালোবাসি। কেউ আছেন ইচ্ছা করে দেশের ক্ষতি করতে চান? দেশকে ভালোবাসি ভাই, আমি আমার ঘরকে ভালোবাসি, আমার দেশকেও ভালোবাসি। কিন্তু প্রশ্নের উত্তরগুলো দিতে হবে যে আমরা কারা,
ইসলামপন্থীদের জন্য জরুরি হচ্ছে বাংলার যে দীর্ঘ ইতিহাস, সেই ইতিহাসের মধ্যে নিজেকে ফিট করা, এই গল্পগুলা নিজের থেকে বলা যে আমরা ভেসে আসি নাই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের ইতিহাস যারাই লিখেছেন, ডক্টর এমাজউদ্দিন খান বলুন, রওনক জাহান বলুন, আপনি সুলতানা কামাল বলুন, রিসেন্টলি অনেকেই, আমি সবার নাম তো আর বলতে পারছি না, এরা মোস্ট, আনিসুজ্জামান, ও যে আনিসুজ্জামান ছিলেন না, ঢাকা ইউনিভার্সিটির পুরস্কারও পেয়েছিলেন, এরা সবাই লিখেছেন এটা যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তীতে ইসলামের কোনো ভূমিকা ছিল না, হঠাৎ করে জিয়াউর রহমান ইসলামকে নিয়ে এসেছেন। তো আপনি যদি এটা বিশ্বাস করে বসে থাকেন, তাহলে আপনাকে একজন সেকুলার বলতে পারবে যে বাংলাদেশ আমি তৈরি করেছি, তুমি ভুইফুল হঠাৎ করে উঠে এসে জুড়ে বসেছো? তো আপনাকে এই বয়ান তো ভাঙতে হবে যে ভাই আমি হঠাৎ করে আসি নাই, অনেক আগ থেকে এই জাতির সাথে আমার সম্পৃক্ততা। এই বাংলা এলাকা যখন প্রথম একটা রাজনৈতিক সত্তা হিসাবে জেগে উঠেছিল, যার হাতে জেগে উঠেছিল তিনি আমাদের একজন মুসলমান ছিলেন, সুলতান ছিলেন, সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহর আমলে পুরো বাংলা এলাকাটা একটা পলিটি, এটা রাজনৈতিক সত্তা হিসেবে প্রথমবার জাগরুক হয়েছিল। তো এখানে আমার গল্প আছে না, বাংলা অঞ্চলে ফরাইজি আন্দোলন হয়েছিল, 1906 সালে মুসলিম লীগ গঠন হয়েছিল, তারপরে পাকিস্তান আন্দোলনে আমরা যুক্ত হয়েছিলাম, মুক্তিযুদ্ধ আমরা করেছি, মুক্তিযুদ্ধ তো বাংলাদেশের মানুষ তো করেছে, ফেরেস্তা তো এসে করেন নাই, এই সবগুলোতে মুসলমানদের একটা হানা ছিল, অংশগ্রহণ ছিল। তো এই গল্পগুলোকে বলতে হবে। দ্বিতীয়ত হচ্ছে বাঙালির চেতনা আমি ধারণ করি, কিন্তু বাঙালি জাতীয়তাবাদের চেতনা যেটা আওয়ামী লীগ এবং এরও আগে হিন্দুরা আমাদেরকে সাজিয়ে দিয়েছে, এই চেতনা আমি ধারণ করি না, স্পষ্টভাবে বলতে হবে এটা, এখানে গাইগুই করলে হবে না। এই যে প্রশ্নগুলো যেগুলোর জন্ম হয়েছে, এগুলোর যদি উত্তর আমরা দিতে পারি, ইসলামী রাজনীতি যারা করেন তারা যদি দিতে পারেন, এই ফিলোসফিক্যাল কোয়েশ্চনগুলো, বিশেষ করে শাহবাগ প্রকল্পের পরে আমাদের উপর যে মুক্তিযুদ্ধের চেতনা নামক যেটা চাপিয়ে দেওয়া হয়েছিল, আশ্চর্য বিষয় যে দেখেন গত 15 বছরে নিকাব পরার জন্য, হিজাব পরার জন্য কত মেয়ে প্রাতিষ্ঠানিকভাবে, আপনাদের অনেক বিশ্ববিদ্যালয়ের আপনারা দেখেছেন যে অনেক হয়রানির শিকার হয়েছে, কিন্তু টিপ নিয়ে আপনি কিছু বলতে পেরেছেন? বলতে হতে পারেন, বলতে চাকরি চলে গেছে। তার মানে বুঝেন দুইটাই কিন্তু আপনার শোভাবর্ধনকারী, মানে দুইটাই পোশাকের অন্তর্ভুক্ত। টিপও তো এক ধরনের পোশাকই বলতে পারেন আপনি, হিজাবও এক ধরনের পোশাক। কিন্তু বাঙালি জাতীয়তাবাদ এইরকম পর্যায়ে চলে গিয়েছিল, ধর্মনিরপেক্ষতা এইরকম পর্যায়ে চলে গিয়েছিল, মুক্তিযুদ্ধের চেতনা নামক বিষয়টা আমাদের গলার মধ্যে এরকম একটা ফান্দা হয়ে গিয়েছিল যে আমরা প্রত্যেকটা ইসলামী শিয়ার বা নিদর্শনকে আস্তে আস্তে ত্যাগ করতে অনেকটা বাধ্য হয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হলে আমি থাকতাম, আমরা যারা প্রতিনিয়ত মসজিদে নামাজ পড়তাম, এটা তালিকা করা হতো। আমার যে একটা বিদ্বেষ এই গত রাজীবের প্রতি ছিল, এটা এমনি না তৈরি হয় নাই, একটা কারণে তৈরি হয়েছে। তো এই জন্য বলছি যে আমাদের ইসলামী রাজনীতি যারাই করবেন, আমি আর নাম নিচ্ছি না, এমনকি ইসলামী সামাজিক রাজনীতি যারা করবেন, সামাজিক রাজনীতি বলতে বলছে একদল আছেন শুধুমাত্র ভোট চাই, ক্ষমতা যেতে, এক ধরনের ইসলামী রাজনীতি আছে। আরেক দল আছেন যারা সমাজকে আলোকিত এবং প্রয়োজনে পরিবর্তন করতে চান, আসলে না এরকম অনেক কাফেলা আছেন। প্রত্যেককেই এই প্রশ্নগুলো জবাব দিতে হবে যে আমরা কারা, 2 আমরা কি নতুন করতে এসেছি। আমি বাঙালি জাতীয়তাবাদে দাওয়াত দিতে আসি না, এটা তো আওয়ামী লীগ দিতেছে। আমি খালি উন্নয়ন করতে আসি নাই ভাই, খালি উন্নয়ন তো বিএনপিও করতেছে। এরশাদ কি উন্নয়ন করেন না? এরশাদের সময় তো অনেক উন্নয়ন হচ্ছিল। আমি আরেকটা কিছু, অন্য কিছু চাই। হয়তো বলতে পারেন আমি সামাজিক ন্যায় বিচার চাই, আমি গণতন্ত্রকে সরিয়ে ইসলামকে আনতে চাই, অথবা গণতন্ত্রকে এমন ঢঙ্গে সাজাতে চাই যেটা ইসলামের এথিক্যাল ফ্রেমওয়ার্কের সাথে মিলে যায়, এইরকম কিছু একটা বলেন। খালি বুট চাই বুট চাই বুট চাই বলবেন না, লেবাস থেকে কেউ ভোট দেবে না, আপনার বয়ান শুনে মানুষ ভোট দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বসাকে কবুল করুন। আমরা যা বললাম অনেক অসঙ্গতি ছিল, কিন্তু আমি মনে করি যে অন্তত 2-3টে জিনিস সম্পর্কে আপনাদের কনসেপ্ট কিছুটা ক্লিয়ার হয়ে গেছে।